বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরের কোন অভ্যুত্থানে, দেখা হবে পরের বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিএনপি বুঝে ওঠার আগেই জামাত তাক লাগানো ঘোষণা দিয়েছে। বিএনপি বুঝতে পারেনি যে জামাত এত বড় ঘোষণা দিবে। জামাত 4 দিনের বিরাট কর্মসূচি ঘোষণা করেছে এবং জামাত স্পষ্ট করে বলেছে সংবিধান সংশোধনে অংশ নেবে না বিরোধী দল। মানে জামাত কোন সংবিধানের সংশোধনে বিশ্বাস করে না। জামাত গণভোট এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে বিশ্বাস করে, সেটা হতে হবে সংস্কার পরিষদের অধীনে। অতএব এই ক্ষেত্রে জামাত জিরো টলারেন্স। জামাত যে এতটা কঠোর হবে এবং বিএনপির যে সংবিধান সংশোধন, এটা যে লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবে। প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি, তো আমি শুনেছি আর কি মানুষ বলতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বিএনপি বুঝে ওঠার আগেই জামাত তাক লাগানো ঘোষণা দিয়েছে। বিএনপি বুঝতে পারেনি যে জামাত এত বড় ঘোষণা দিবে। জামাত 4 দিনের বিরাট কর্মসূচি ঘোষণা করেছে এবং জামাত স্পষ্ট করে বলেছে সংবিধান সংশোধনে অংশ নেবে না বিরোধী দল। মানে জামাত কোন সংবিধানের সংশোধনে বিশ্বাস করে না। জামাত গণভোট এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে বিশ্বাস করে, সেটা হতে হবে সংস্কার পরিষদের অধীনে। অতএব এই ক্ষেত্রে জামাত জিরো টলারেন্স। জামাত যে এতটা কঠোর হবে এবং বিএনপির যে সংবিধান সংশোধন, এটা যে লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবে, এভাবে যে একটা বিভাজন তৈরি হবে, বিএনপি বুঝতে পারেনি। শুধু এটা না, যে জামাত যে কর্মসূচি ঘোষণা করেছে 4 দিনের কর্মসূচি, এই কর্মসূচি যেহেতু ঢাকার বাইরে চলে গেছে, অতএব বিএনপির সাথে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন তৈরি হতে পারে। কোথাও কোথাও জামাতের কর্মসূচিতে বাধা দিয়ে, জামাত জোট 11 দলীয় জোটের কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি একটু টেস্ট করতে পারে যে বাধা দিলে কি রিয়াকশন হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বাধা দেওয়ার ঘটনা ঘটতে পারে। গণভোটের অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন করে সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য চায় 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মানে বিএনপির পছন্দ মতো চলবে না, জামাতের পছন্দ মতো চলবে। জামাত তার মেজরিটি না, জামাতের পছন্দ মতো চলবে না, চলবে জনগণের পছন্দ মতো। জনগণ, বিএনপি সহ সবাই যে বিষয়ে ঐকমত্য হয়েছিল জুলাই সনদে, এবং জনগণ সেটাকে লেজিটিমেট করেছে গণভোটের রায় দিয়ে, সেটাই ফাইনাল। এখানে বিএনপি জামাতের পছন্দের কিছু নেই। অথবা আমিরে জামাত আগে ঘোষণা দিয়েছেন সংসদ মানুক বা না মানুক, সংসদ না মানলেও জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিভাবে? যেভাবে তত্ত্বাবধায়ক সরকার সংসদ মানে নাই, বিল ছুড়ে ফেলে দিয়েছে, তারপর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এসেছে, কায়েম হয়েছে। এখন জামাত যদি সংবিধান সংশোধনের অংশ না নেয়, একপাক্ষিকভাবে যদি বিএনপি সংবিধান সংশোধন করে, আওয়ামী লীগের সংবিধান সংশোধন যেরকম জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি এবং সংবিধান যেভাবে সর্বজন শ্রদ্ধ এবং সার্বভৌম ক্ষমতার প্রতীক হয়ে উঠতে পারেনি, এবারও বিএনপির এই কথিত সংবিধান সংশোধন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। জনগণের সাথে একটা কনফ্লিক্ট থেকেই যাবে এবং একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সংবিধানের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ দরকার। যেমন এখন এই সংবিধানে তারেক রহমানও লাথি মারে, সুপ্রিও লাথি মারে, আমরাও লাথি মারি, কারণ এই সংবিধানে যা আছে তারেক রহমানও মানে না। শেখ মুজিবের ছবি সুপ্রিও টানায় না, তারেক রহমানও টানায় না, কেউ টানায় না। সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে জাতির জনক কিংবা স্বাধীনতার ঘোষক, এটা যে তারেক জিয়াও বলে না, কোনো এমপি বলে না, সুপ্রিও বলে না, রাষ্ট্রপতি বলে না, মানে সবাই এই সংবিধানকে লাথি মারে। অবশ্য জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক এটা আমি বলি মাঝে মাঝে। আমার কাছে স্বাধীনতার ঘোষক সবার আগে শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান, তারপরে আরো অনেকে জাতির জনক জিয়াউর রহমানকে বলা যায়। জাতির জনক একজন হয় না, একজন ব্যক্তি আমাদের জাতিকে জন্ম দেয়নি, যিনি জন্ম দেন তাকে জনক বলা হয়। বাংলাদেশ জাতির জনকে বা জাতির জন্মে অনেকের অবদান আছে, সেখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, আরো অনেকের নাম আসতে পারে, কমপক্ষে 10 জন জাতির জনক হতে পারে। দর্শক, জামাতের এই সিদ্ধান্তে বিএনপি যথেষ্ট বেকায়দায় পড়বে যে একপাক্ষিকভাবে সংবিধান সংশোধন, এই কথা পুরো জাতি বলবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধন, সংসদের ব্রুট মেজরিটির জোরে
আওয়ামী লীগ যেরকম গায়ের জোরে সংবিধান সংশোধন করেছিল, অনেকটা এরকম। অতএব ওদের ভবিষ্যতে বিএনপির এই সংবিধান সংশোধন এটা অবৈধ ঘোষিত হলেও হতে পারে, কারণ জুলাই সনদ বহাল থাকতে এভাবে সংবিধান সংশোধন এটা কোর্ট বা জুলাই সনদ যেহেতু ভ্যালিড, জুলাই সনদ যেহেতু সুপ্রিম, যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতার রেফারেন্স দিয়ে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছে, অতএব জুলাই সনদের সাথে কন্ট্রাডিক্টরি যে কোনো কিছু ওদের ভবিষ্যতে অবৈধ ঘোষিত হতে পারে। তো দর্শক, জামাত যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিকে ঘিরে বিএনপির সাথে কিছুটা হলো অল্টারেশন তৈরি হবে, প্রশাসন কিছুটা হলো বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করবে। ঢাকায় দু একটা কর্মসূচি বিএনপি হয়তো সহ্য করতো, কিছু বলেনি এখন পর্যন্ত, কিন্তু সামনে বলবে। জামাতের বিএনপির অধীন কেউ হলেও বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, যাতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে এবং মামলা টামলা গ্রেপ্তার ঘটনাও শুরু হয়ে যেতে পারে। অলরেডি বিএনপি একটু টেস্ট করছে যে সরকারের সমালোচনা, তারেক যে সমালোচনা করলে একটু গ্রেপ্তার করে দেখছে, কিন্তু দেখছে যে হজম করতে পারে না, 2 ঘন্টার মধ্যে জামিন দিতে হয়। তো দর্শক, আন্দোলনকে কেন্দ্র করে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তবে এরকম ঘটনা বিএনপি ঘটনা মানে তাদের বিপদ আরো কাছাকাছি ডেকে আনা। বিএনপি এগুলো করে টের পেতে পারবে না। কোনো হামলা মামলা, বিরোধী দলকে দমন, সভা সমাবেশে কোনো বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করে বিএনপি হজম করতে পারবে না। বিএনপিকে জয় বাংলা হয়ে যেতে হবে। মঙ্গলবার রাজধানী মগবাজারে জামাত কার্যালয়ে 11 দলীয় দলের নেতাদের বৈঠকের পর আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা বৈঠকের সিদ্ধান্ত, পরবর্তী কর্মসূচি এবং দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী জনসচেতনতা তৈরির লক্ষ্যে 11 দলীয় ঐক্য লিফলেট বিতরণ করবে। আগামী 9 এপ্রিল বিকাল 5টায় রাজধানীর শাহবাগে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ গণসংযোগ কর্মসূচি উদ্বোধন করবেন। এখন লিফলেট বিতরণ যেহেতু বিভিন্ন জায়গায় সারা দেশে, এজন্য এই লিফলেট বিতরণে বিএনপির কোনো সন্ত্রাসী অতি উৎসাহী হয়ে বিএনপির সাংগঠনিক নির্দেশনা না থাকলেও হামলা করা বা বাধা দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে, তখনই পরিস্থিতি ভিন্ন দিকে যাবে। তার মানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং রাজনৈতিক সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে একটা কামড়াকামড়ি, এটা বিএনপি এর শুভ সূচনা হয়তো বিএনপি এবার করবে। এছাড়া 9 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে 11 এপ্রিল দেশের সকল মহানগরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এর মানে 12 এপ্রিল কিন্তু একটা চূড়ান্ত টাইমলাইন। 12 এপ্রিল থেকে বাংলাদেশের হিসাব নিকাশ পাল্টে যাবে। এই কারণে 12 এপ্রিলকে কেন্দ্র করে বা 12 এপ্রিল, 13 এপ্রিল বা 12 এপ্রিলের কাছাকাছি সময় জামাতের এই বড় বড় কর্মসূচিগুলো আছে। তো বড় আকারে সেন্ট্রালাইজড কোনো বিক্ষোভ কর্মসূচিতে হয়তো বাধা দিবে না, কিন্তু লিফলেট বিতরণ বা এগুলোতে অথবা বিক্ষোভের স্থান নিয়ে নানান প্রশ্ন তোলা, এগুলো ছোট ছোট আকারে শুরু হয়ে যেতে পারে। আগামী 7 দিনের মধ্যে আপনারা দেখবেন। 12 এপ্রিল দেশের সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি, এই জেলায় বিক্ষোভ কর্মসূচি নিয়ে একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে আমার ব্যক্তিগতভাবে। তবে জামাত এনসিপিকে শক্তিশালীভাবে প্রস্তুতি নিতে হবে। কেউ বাধা দিতে আসলে উচিত জবাব দিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। বিক্ষোভ কর্মসূচি চলবে, প্রয়োজন হরতাল অবরোধ আসবে, তো হরতাল অবরোধের হুমকি দেওয়া উচিত এখন থেকেই। এছাড়া 13 এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। মানে এখন পর্যন্ত জামাত যেটা জনসম্পৃক্ত করা, জনগণকে জানানো, জনমত গড়ে তোলার পর্যায়ে আছে। এরপরে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে একটু মূলত যাবে, যেতে হবে। আমি মনে করি যত তাড়াতাড়ি হরতাল অবরোধে যাবে বিএনপি তত তাড়াতাড়ি তাদের টনক নড়বে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, 11 দলীয় ঐক্য সমন্বয়ক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাকপা সভাপতি জনাব রাশেদ প্রধান প্রমুখ। তো দর্শক, রাজনীতি রাজপথে গড়ালো এবং আগামী 7 দিনের মধ্যে কিছুটা উত্তাল পরিস্থিতি আপনারা দেখতে। আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো রাগঢাক নেই, কোনো কূটনীতিক ভাষা নেই। ক্ষমতার মসনদে বসা নতুন সরকার এবং রাজপথ থেকে উঠে আসা তরুণ প্রজন্মের মধ্যে এখন একেবারে মুখোমুখি এবং সরাসরি লড়াই শুরু হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস পায়নি। যদিও গতকাল সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান কিছুটা টাচ করেছিলেন। আর বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত, কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম। হাসনাত আব্দুল্লাহ আজ শুধু বর্তমান সরকারের পতনের আলটিমেটামই দেননি, তিনি সরাসরি আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন বর্তমান রাষ্ট্রযন্ত্রের আসল মাস্টারমাইন্ড বা ডিপ স্টেট আসলে কারা। তার একটিমাত্র বাক্য, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এই বাক্যটি রীতিমতো সুনামি তৈরি করেছে। আজ আমরা ফ্যাক্ট, লজিক এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কেন হাসনাত আব্দুল্লাহ এই ভয়ঙ্কর কথাটি বললেন। তারেক রহমান কি সত্যিই তার নিজের দলের হার্ডলাইনার বা কট্টরপন্থীদের কাছে জিম্মি? কেন বিচার বিভাগ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার, এবং কেন আরেকটি 24-এর গণ অভ্যুত্থানের সুস্পষ্ট পদধ্বনি শুনতে পাচ্ছে এদেশের তরুণ সমাজ? আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত একটি নাগরিক সংলাপে অংশ নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সংলাপের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী এবং অ্যালার্মিং।
বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি, এই শিরোনামে অনুষ্ঠানটি হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি ধ্রুব সত্য উচ্চারণ করেছেন যা বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কানে সীসা ঢেলে দেওয়ার মতো। তিনি বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। তিনি বলেন, হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। একটু ঠান্ডা মাথায় এই কথাটির গভীরতা চিন্তা করুন। আমরা গত 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু শেখ হাসিনা যে ভয়ঙ্কর সিস্টেমটা তৈরি করে গেছেন, যেখানে বিচার বিভাগ সরকারের পকেটে থাকে, মানবাধিকার কমিশন ছোট জগন্নাথ হয়ে থাকে, আর পুলিশ বাহিনী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে, সেই সিস্টেমটা কি আমরা ভাঙতে পেরেছি? উত্তর হলো না। আর বর্তমান বিএনপি সরকার ঠিক এই পুরনো ফ্যাসিবাদী সিস্টেমটাকে এখন নিজেদের স্বার্থে টিকিয়ে রাখতে চাইছে। হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতে আঘাত করেছেন। তিনি বুঝিয়েছেন, আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের করা সংস্কারগুলো বাতিল করে পুরনো সংবিধানে ফিরে যান, তবে আপনাদের ভেতর থেকেও নতুন কোনো হাসিনার জন্ম হতে বাধ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত যুগান্তকারী দুটি অধ্যাদেশ জারি করেছিলেন। একটি হলো বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, আর অন্যটি হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই দুটি অধ্যাদেশকে টার্গেট করেছে। কেন? কারণ এই দুটি অধ্যাদেশ কার্যকর থাকলে তারা চাইলেই যাকে তাকে তুলে নিয়ে আয়না ঘরে ঢোকাতে পারবে না, চাইলেই বিরোধী দলের নেতাদের নামে গায়েবী মামলা দিয়ে হাইকোর্ট থেকে সাজা দিতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত যৌক্তিক একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানবাধিকার কমিশনকে যদি সরকারের বা মন্ত্রণালয়ের অধীন রাখা হয় এবং এই নতুন অধ্যাদেশ যদি কার্যকর না হয়, তবে 2009 সালের পুরনো আইন অনুযায়ী যে কোনো গুম বা মানবাধিকার লঙ্ঘনের তদন্তের দায়িত্ব সরাসরি চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ যে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, সেই তদন্ত করবে খোদ সেই পুলিশ বাহিনী। অর্থাৎ চোরকে বলা হচ্ছে নিজের চুরির তদন্ত করতে। এর চেয়ে বড় প্রহসন, এর চেয়ে বড় ডাবল স্ট্যান্ডার্ড আর কি হতে পারে? মানুষ একটি নতুন রাষ্ট্র চেয়েছিল, যেখানে রাতের অন্ধকারে কাউকে বাসা থেকে তুলে নিয়ে হাওয়া করে দেয়া হবে না। কিন্তু বিএনপি সরকার সেই পুরনো আয়নাঘরের কারিগরদের সাথেই যেন নতুন করে হাত মিলিয়েছে, নতুন করে চুক্তি করছে। এবার আসুন আজকে সবচেয়ে বড় এবং বিস্ফোরক সমীকরণটিতে। হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যেই বলেছেন, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। একজন রানিং প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে এর চেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন আর কিছু হতে পারে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কি এই কথাটা স্রেফ আবেগের বশে বলেছেন? একেবারেই না। আপনি যদি গত কয়েক মাসের রাজনৈতিক ঘটনাবলী একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তবে এর পেছনের আসল সত্যটি বুঝতে পারবেন। সংসদে যখনই জুলাই সনদ গণভোট বা সংবিধান সংস্কারের প্রসঙ্গ উঠেছে, তখনই সরকারের পক্ষ থেকে সবচেয়ে আগ্রাসী, সবচেয়ে দাম্ভিক এবং সবচেয়ে কঠোর অবস্থানটি কে নিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরলেন, তখন তিনি কিছুটা হলেও সংস্কার এবং ঐক্যমত্যের সুরে কথা বলেছিলেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। 70% মানুষের গণভোটের কোনো মূল্য নেই। অর্থাৎ সরকারের ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট বা ডিপ স্টেট, যাদের নেতৃত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদের মতো কট্টরপন্থীরা, তারাই মূলত বর্তমান সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে পেছন থেকে পরিচালনা করছেন। তারেক রহমান হয়তো দলের প্রধান, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি এই কট্টরপন্থী সিন্ডিকেটের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়ছেন। হাসনাত আব্দুল্লাহ আজ সেই গুমট সত্যটিকেই সবার সামনে নগ্ন করে দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত তারেক রহমান নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছেন তারা, যারা এই পুরনো ফ্যাসিবাদী সিস্টেমের সর্বোচ্চ সুবিধাভোগী। এই সব কিছুর ফলাফল কি হবে? হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের শেষে যে আলটিমেটাম দিয়েছেন, তা বর্তমান সরকারের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। তিনি বলেছেন, ক্ষমতাসীনেরা যদি মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। বিএনপি সরকার হয়তো ভাবছে 209 সিটের বিশাল মেজরিটি নিয়ে তারা যা খুশি তাই করবে। তারা হয়তো ভাবছে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ তাদের হাতে থাকলে কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক একই কথা ভেবেছিল পতিত স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু এই জেনজি বা তরুণ প্রজন্ম প্রমাণ করে দিয়েছে যে মেজরিটি বা বন্দুকের নলের চেয়ে রাজপথের শক্তি অনেক বেশি ভয়ঙ্কর। যদি সরকার জুলাই সনদকে আস্থা করে ছুড়ে ফেলে, যদি তারা গুম অধ্যাদেশ বাতিল করে পুরনো কায়দায় দেশ চালাতে চায়, তবে আগামী দিনে এদেশের তরুণ সমাজ বসে থাকবে না। 24-এর অভ্যুত্থান ছিল শুধু একজন ব্যক্তিকে সরানোর জন্য, আর আগামী দিনের অভ্যুত্থান হবে পুরো সিস্টেমকে শেকড় সহ উপড়ে ফেলার জন্য। আর সেই সুনামির সামনে সালাউদ্দিন আহমেদের দম্ভ কিংবা তারেক রহমানের মেজরিটি কোনো কিছুই টিকতে পারবে না। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শহীদদের রক্তের সাথে বেইমানি করে নতুন স্বৈরাচার হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে? নিজের দলের মন্ত্রীর মুখের উপর চরম সত্য কথাটা ছুড়ে দিলেন সরকারি দলেরই এক সংসদ সদস্য।
ভরা সংসদে দাঁড়িয়ে নিজ দলের দুর্নীতি আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রীকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। আর অন্যদিকে সংসদের আরেক কোনায় ঘটেছে চরম অপমানজনক এক ঘটনা। যে আন্দালিব রহমান পার্থ একসময় তরুণদের আইডল ছিলেন, যার জ্বালাময়ী ভাষণে নেট দুনিয়া কাঁপত, সেই পার্থকে আজ সংসদে দাঁড়িয়ে শুনতে হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান। বিরোধী দলের সংসদ সদস্য থেকে শুরু করে গ্যালারির দর্শকরা পর্যন্ত তাকে বয়কট করছে। কেন এই পতন? কেন নিজের দলের মন্ত্রীর দিকে আঙুল তুললেন এমপি? আর কেন বা আন্দালিব রহমান পার্থর আজ এই করুণ দশা? দর্শক, গতকালকের সংসদে ঘটে যাওয়া এই দুটি শ্বাসরুদ্ধকর ঘটনার পেছনের আসল রাজনীতিটা চলুন একটু তলিয়ে দেখা যাক। প্রথমে আসা যাক কুমিল্লা 6 আসনের সরকারি দলের সংসদ সদস্যের কথাই। আমরা সাধারণত কি দেখি? সরকারি দলের এমপিরা সংসদে দাঁড়িয়ে নিজেদের সরকারের কেবল গুণগান গায়, মন্ত্রীদের তোষামোদ করেন। কিন্তু এই এমপি তো রীতিমতো বোমা ফাটালেন। নিজের দলের সড়ক পরিবহন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি যে অভিযোগগুলো আনলেন তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, 750 কোটি টাকার প্রজেক্ট কিভাবে ফুলে ফেপে 17,000 কোটি টাকা হয়ে যায়? এই বিপুল পরিমাণ অর্থের হরিলুট কে করলো? শুধু তাই নয়, নকশায় থাকা আন্ডারপাস এবং ওভারপাসগুলো কোথায় গেল? এগুলো কি হাওয়ায় মিলিয়ে গেছে? সবচেয়ে ভয়ঙ্কর যে অভিযোগটি তিনি করেছেন তা হলো রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখার কারণে দুর্ঘটনা আর প্রাণহানির বিষয়টি। তিনি স্পষ্ট করে বলেছেন, 2014 সালের পর থেকে এ পর্যন্ত এই অব্যবস্থাপনার কারণে বহু মানুষ মারা গেছে। একজন মানুষেরও কি ক্ষতিপূরণ দেয়া হয়েছে? তার এই প্রশ্নগুলো শুধু মন্ত্রীর দিকে ছোড়া তীর ছিল না, এটি ছিল পুরো সিস্টেমের গালে একটি বিরাট চপেটাঘাত। লক্ষ্য করুন, যখন তিনি এই প্রশ্নগুলো করছেন তখন মন্ত্রীর শারীরিক ভাষা কেমন ছিল। মন্ত্রী মহোদয় যখন উত্তর দিতে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল সেই চেনা আমলাতান্ত্রিক সুর। কাজ চলছে, নকশা সম্প্রসারণ করা হচ্ছে, বাজেট অ্যাডজাস্ট করা হচ্ছে, এসব গালফরা বুলি দিয়ে তিনি মূল প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মন্ত্রী বললেন, আগের সরকারের আমলের প্রকল্প সংশোধন করা হচ্ছে, কিন্তু 750 কোটির বাজেট 17,000 কোটি টাকা হওয়ার ম্যাজিকটা নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারলেন না। এখানে এই এমপি মহোদয়ের সাহসের প্রশংসা না করলেই নয়। দলকানা রাজনীতির এই যুগে, যেখানে নিজের দলের বিরুদ্ধে টু শব্দ করলেই রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে, সেখানে তিনি সাধারণ মানুষের জীবনের কথা, দুর্নীতির কথা, লুটপাটের কথা অকপটে বলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন একজন সংসদ সদস্যের আসল দায়বদ্ধতা দলের প্রতি নয়, বরং জনগণের প্রতি। তিনি যে কথাগুলো বলেছেন তা মূলত দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। নিজ দলের সমালোচনা করার এই যে সৎসাহস তিনি দেখিয়েছেন, রাজনীতিতে এমন নেতারই আজ বড় প্রয়োজন। প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিচ্ছে, ওই যারা টাকা লুটপাট করেছে তারা শিখিয়ে দিয়েছে। দর্শক, রাজনীতির এমন সব হাঁড়ির খবর, ভেতরের সত্য আর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন সংসদের দ্বিতীয় ঘটনাটির দিকে নজর দেওয়া যাক, যা রাজনৈতিক পালাবদলের এক চরম উদাহরণ। আন্দালিব রহমান পার্থ একসময় যার কথা শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকতো, যাকে বলা হতো তরুণ প্রজন্মের ক্রেজ, সেই পার্থ সংসদে দাঁড়িয়ে কথা বলতে গেলেই এখন বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্যরা এবং গ্যালারিতে বসা সাধারণ মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে রীতিমতো বিভ্রান্ত ও অসহায় দেখাচ্ছিল। কিন্তু কেন এমন হলো? এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। নির্বাচনের আগে এই আন্দালিব রহমান পার্থই ছিলেন সংবিধানের সবচেয়ে বড় সমালোচকদের একজন। তিনি জোর গলায় বলতেন, এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না, এই সংবিধান সংস্কার করতে হবে, দরকারে ছুঁড়ে ফেলতে হবে। তার সেই বিপ্লবী কথা শুনে তরুণ সমাজ ভেবেছিল পার্থ হয়তো সত্যিই কোনো গুণগত পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর, বা বলা ভালো বিএনপির সাথে জোট করার পর, পার্থর সেই বিপ্লবী চেহারা পুরোপুরি বদলে যায়। এর আগের সংসদ অধিবেশনে তিনি এমনভাবে কথা বলেছেন যেন তিনি এই সংবিধানের সবচেয়ে বড় রক্ষক। সংবিধান নিয়ে তাকে রীতিমতো গদগদ হতে দেখা গেছে। যে সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, এখন সেই সংবিধানকেই তিনি পরম যত্নে বুকে আগলে রাখছেন। তার এই ডিগবাজি খাওয়ার পেছনের আসল কারণটি কি? কারণটি খুবই পরিষ্কার। যেহেতু তিনি এখন বিএনপির সাথে রাজনৈতিক জোটে আছেন, আর বিএনপির বর্তমানে ম্যান্ডেট হলো এখনই তড়িঘড়ি করে সংবিধান সংস্কার বা বাতিল না করা, তাই পার্থ সুবোধ বালকের মতো বিএনপির সেই লাইনেই হাঁটছেন। যখন বিরোধী দলগুলো এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা সংবিধান সংস্কারের জোরে দাবি তুলছে, তখন পার্থ নানা টালবাহানা করছেন। নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে গিয়ে তিনি জনগণের দাবিকে পাশ কাটিয়ে জোটের স্বার্থকে বড় করে দেখছেন। তার এই দ্বিমুখী নীতির কারণে তিনি এখন ব্যাপক সমালোচিত হচ্ছেন। এর আগের সংসদ অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ তাকে এই বিষয়ে দারুণ কাউন্টার দিয়েছিলেন। তার আসল রূপটি মানুষের সামনে তুলে ধরেছিলেন। মানুষ বুঝতে পেরেছিল পার্থর আগের সেই বিপ্লবী কথাবার্তা ছিল স্রেফ রাজনৈতিক স্টান্টবাজি। আর ঠিক সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালের সংসদে। যখন তিনি বক্তব্য দিতে দাঁড়ান, তখন গ্যালারি এবং বিরোধী দলের বেঞ্চ থেকে যে ভুয়া ভুয়া স্লোগান ওঠে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি তার রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে মানুষের তাৎক্ষণিক রায়। পার্থ বারবার বলছিলেন জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য ধৈর্য ধরতে হবে, তাই তিনি তাদের কিছু বলছেন না। তিনি বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে তাকে হয়তো ভুল বোঝা হচ্ছে, তার কথায় ফাইন লাইন আছে। কিন্তু বাস্তবতা হলো পাবলিক এখন আর বোকা নয়।
সংস্কার আর সংশোধন শব্দের মারপ্যাঁচ দিয়ে তিনি যে আসলে সংবিধান টিকিয়ে রাখারই চেষ্টা করছেন সেটা সবাই বুঝে গেছে। পার্থরের অবস্থা প্রমাণ করে যে রাজনীতিতে শুধু সুন্দর কথার স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কথার সাথে কাজের মিল না থাকলে, জনগণের সেন্টিমেন্টের সাথে বেইমানি করলে পরিণতি ঠিক এমনই হয়। যে তরুণীরা একসময় তাকে মাথায় তুলে নেচেছিল, আজ তারাই তাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করছে। সংসদের এই দুটি চিত্র আমাদের সামনে বাংলাদেশের রাজনীতির দুই ভিন্ন দিক উন্মোচন করে। একদিকে একজন এমপি নিজের রাজনৈতিক ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে জনগণের টাকা লুটের বিরুদ্ধে নিজ দলের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর চোখে চোখ রেখে সত্য কথা বলছেন, আর অন্যদিকে একজন তথাকথিত স্মার্ট রাজনীতিবিদ জোটের স্বার্থে নিজের নীতি বিসর্জন দিয়ে ডিগবাজি খেয়ে মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ভুয়া উপাধিতে ভূষিত হচ্ছেন। জনাব ব্যারিস্টার নওশাদ জমির তার সদস্যপদ হয়তো নাও থাকতে পারে, কারণ ইতিমধ্যে তিনি এমন একটি কাজ করে ফেলেছেন যে কাজটি করার কারণে সাধারণত যেটা হয় পদ চলে যায়। কি করেছেন তিনি, আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যারিস্টার নওশাদ জমির তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন যে সরকার বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করেছে, 133টার ভিতরে 10টা ইতিমধ্যেই বাতিল করে ফেলেছে। এর ভিতরে অন্যতম হচ্ছে গুম কমিশন অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আরো বেশ কয়েকটা 10টা আছে, আপনারা সবাই জানেন, আমি ওই বিষয়ে যাচ্ছি না। তবে এই জায়গাতে, এই দুইটা জায়গায় তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন, এই জন্য বলছি। গুম কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন যে বাতিল করলো, এর জবাবে তিনি জাতীয় সংসদে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন এর বিরোধিতা করে। সাধারণত যেটা হয়, সরকারি দলের কাজ হচ্ছে সরকারি দল যে বিলগুলো উত্থাপন করে, যে আইনগুলো উত্থাপন করে, যে বিষয়গুলো উত্থাপন করে, সমস্ত সদস্যদের কাজ হচ্ছে টেবিল চাপিয়ে সেটা স্বাগত জানানো। সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, ভালো হোক আর মন্দ হোক, ওইখানে তার কথা বলার কোনো এখতিয়ার থাকে না। বিরোধী দলের কাজ বিরোধিতা করা, আর সরকারি দল প্রত্যেকেই ওইখানে সমর্থন যোগায়। এক্ষেত্রেও তাই হয়েছে। আপনারা দুদিন আগে দেখেছেন ব্যারিস্টার আরমান যখন গুম কমিশন বাতিল হওয়ার এই বিষয়টি নিয়ে সংসদে কথা বললেন, তিনি সংসদে আবেগে আপ্লুত হয়ে, তিনি তো দীর্ঘ 8 বছর গুম থেকেছেন, তো তিনি কান্নায় ভেঙে পড়লেন সংসদের ভিতরে। এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য হয়ে গিয়েছিল। আমরাও যারা শুনেছি তারা আবেগ ধরে রাখতে পারি নাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এর জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামান যখন উঠে দাঁড়ালেন, তার কথা, তিনি যে বক্তব্য দিলেন, সেই কথাটিও আমাদের আশা জাগানিয়ার মতো। কারণ অনেক সময় আসলে এরকম পরিবেশ যখন হয়, তখন আমাদের একটু আশা জাগে যে মনে হয় সবকিছু একেবারে শেষ হয়ে যায় নাই, কিন্তু ভিতরে ভিতরে তো আসলে অনেক কিছু হয়ে গেছে। আসাদুজ্জামান বললেন যে ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন, আমার পরিবার, আমার সহকর্মী। তিনি দীর্ঘ 8 বছর গুম ছিলেন এবং তিনি বর্তমান সংসদ সদস্য। অতএব এই গুমের সাথে যারা জড়িত ছিল, বাংলাদেশে যে গুমের ঘটনাগুলো ঘটেছে, এইটার সাথে যারা জড়িত ছিল, তারা কেউ ছাড়া পাবে এটা মনে করার কোনো কারণ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে তারা ছাড়া পাবে এটি মনে করার কোনো কারণ নাই। তিনি একটি যুক্তি দেখালেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটি করেছে, সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে এই সমস্ত অপরাধীদের 10 বছর পর্যন্ত, অর্থাৎ বিচারকরা ইচ্ছা করলে তাকে 10 বছরের শাস্তি দিয়ে ওটা খালাস পেতে পারে। কিন্তু আমরা যে এটি বাতিল করে নতুন যেটি করার চেষ্টা করছি, সেখানে আমরা 2টা শাস্তির বিধান রেখেছি, সর্বোচ্চ হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন, এর নিচে কোনো শাস্তি নেই। তো এইটা যখন তিনি বললেন, এটি তো আশা জাগানিয়া। এখন প্রশ্ন জাগে যে তখন এটি যদি করবেন, তাহলে তো বাতিল করার দরকার ছিল না। বাতিল করলে তখন তো সন্দেহটা জাগে, সংশোধন করা যেত। বিরোধী দল চাচ্ছিল সংশোধনের, বাতিল না করে। আপনারা বাতিলের পথে কেন গেলেন? যাই হোক, আসাদুজ্জামান যেটি বললেন সেটি আমাদেরকে আশা জাগায়। তিনি যে সংসদে ওই সময় যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটি আসলে দেখার মতো। এবং এই সময় মনে হলো যে বাংলাদেশ একদিকেই চলছে। যাই হোক, ব্যারিস্টার নওশাদ জমির এই বিষয়টি বিরোধিতা করেছেন, তিনি প্রচন্ড বিরোধিতা করেছেন। এবং বিরোধিতা করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, লিখিত একটা বক্তব্য দিয়েছেন, এইটা সরকারি দলের পক্ষ থেকে এটা পাবলিশ করা হয় নাই, বেশি প্রচার করতে দেওয়া হয় নাই। এবং কৌশল তিনি কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটাও মানে বলা হয়েছে যে না, সরকারি দলের প্রত্যেক সদস্যই এর সাথে জড়িত। অথচ এর ফাঁকফোকর দিয়েই বেরিয়ে এসেছে এবং তার বক্তব্য আপনারা নিশ্চয় শুনেছেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।